আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান আমাদের ডেভিডসন গ্যাস্ট্রোএন্টারোলজি কোর্সের 6th টিউটোরিয়ালে আমরা ইনফ্লামেটরি বাউল ডিজিজ সম্পর্কে কথা বলছিলাম। তো সেই আলোচনাটাই আমরা এই পার্টে কন্টিনিউ করব এবং এই সেগমেন্টে আমি ইনভেস্টিগেশন, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস এবং কমপ্লিকেশন সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। তো আমি আগেই বলেছিলাম যে ইনফ্লামেটরি বাউল ডিজিজের পেশেন্টে লাইফস্টাইল, মর্টালিটি এগুলোতে কোনো সমস্যা হয় না, তবে সমস্যা তখনই হবে যখন কমপ্লিকেশন ডেভেলপ করবে। তো কি কি কমপ্লিকেশন হয় আমরা দেখি। শুরুতেই দেখা যাচ্ছে যে লাইফ থ্রেটেনিং কোলোনিক ইনফ্লামেশন। কোলোনিক ইনফ্লামেশন তো আলসারেটিভ কোলাইটিসেও হয়, আবার ক্রনস কোলাইটিসেও হয়, কিন্তু যখন এটা অনেক বেশি হয়ে যাবে তখন সেটা লাইফ থ্রেটেনিং এবং মোস্ট এক্সট্রিম কেসে এটাকে আমরা বলি টক্সিক মেগাকোলন। কারণ কোলনটা অনেক ডিস্টেন্ডেড হয়ে যায়, ডায়ালেটেড হয়ে যায়, এই জন্য এটাকে বলি মেগাকোলন। আর এর ভিতরে যে ব্যাকটেরিয়া থাকে সেটা টক্সিন আলসারেটেড মিউকোসা ভেদ করে পোর্টাল সার্কুলেশনে চলে আসে এবং আলটিমেটলি সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছে যেতে পারে, এই জন্য এটাকে আমরা বলি টক্সিক মেগাকোলন। তো এরকম একটা সাসপেক্টেড পেশেন্টকে আমরা প্রতিদিন প্লেন এক্স-রে অ্যাবডোমেন করব এবং দেখার চেষ্টা করব যে তার কোলনের ডায়ামিটারটা 6 সেন্টিমিটারের চাইতে বড় হয়ে গেল কিনা। কারণ 6 সেন্টিমিটারের চাইতে বড় হয়ে গেলে তার পারফোরেশনের রিস্ক কিন্তু অনেক বেড়ে যায় এবং এরকম একটা কন্ডিশন কিন্তু সার্জিক্যাল ইমার্জেন্সি। এরকম কন্ডিশন যদি অ্যারাইজ করে, অর্থাৎ কোলোনিক ডায়ালেটেশন হচ্ছে খুব বেশি এবং সেটা টক্সিক একটা কন্ডিশন, এরকম কন্ডিশনে আমরা কি করি, কোলেক্টমি করে ফেলি, অর্থাৎ কোলনটাকে কিন্তু কেটে ফেলতে হয়। এরপর নেক্সট কমপ্লিকেশন হচ্ছে হেমোরেজ। তো হেমোরেজটা আসলে ক্রনস ডিজিজে বেশি হয় আলসারেটিভ কোলাইটিসের তুলনায়, কারণ ক্রনস ডিজিজে আমরা পড়েছি ট্রান্সমুরাল ইনফ্লামেশন, অর্থাৎ ইনফ্লামেশনটা হোল লেয়ারকে ইনভলভ করে, এই জন্য যে কোনো একটা আর্টারিকে ইনভলভ করার চান্স কিন্তু এই ক্ষেত্রে বেশি হয়। এছাড়া ফিস্টুলা হতে পারে, ফিস্টুলা বিভিন্ন ধরনের ফিস্টুলা আছে। তো এই ক্ষেত্রে এন্টেরো এন্টেরিক ফিস্টুলা হতে পারে, অর্থাৎ গাটের একটা পোর্শনের সাথে আরেকটা পোর্শনের ফিস্টুলা হয়ে গেছে, এখানে দেখা যাচ্ছে ছবিতে। তো একটা প্রক্সিমাল সেগমেন্টের সাথে একটা ডিস্টাল সেগমেন্টের যখন ফিস্টুলা হয় তখন তাকে মাঝখানের কিছু পথ অতিক্রম না করেই সে সরাসরি ডিস্টাল সেগমেন্টে চলে যেতে পারে, ফলে তার যাওয়ার টাইমটা কম লাগবে। টাইম কম লাগলে তার পেশেন্টের কি হতে পারে, ডায়রিয়া হতে পারে। এখানে তো খুবই কাছাকাছি দেখাচ্ছে, অনেক দূরবর্তী একটা সেগমেন্টের সাথেও ফিস্টুলা হতে পারে। তো এই ক্ষেত্রে কি হতে পারে, পেশেন্টের ডায়রিয়া হতে পারে এবং মাঝখানের এই লুপ, যেটা এই লুপে কিন্তু তখন আর খাবার যাবে না, এই লুপটাকে তখন আমরা বলবো ব্লাইন্ড লুপ। তো এই লুপে যে অ্যাবজর্পশনটা হওয়ার কথা ছিল সেটা তো আর হবে না, ঠিক না? তো সেটাতে অ্যাবজর্পশন না হলে পেশেন্টের ম্যাল অ্যাবজর্পশন ডেভেলপ করবে এবং পেশেন্টের কিন্তু ওয়েট লস পর্যন্ত হতে পারে। এছাড়া এন্টেরোভেসিকাল ফিস্টুলা হতে পারে, অর্থাৎ ব্লাডারের সাথে ফিস্টুলা হয়ে পেশেন্টের ইউরিন দিয়ে এয়ার আসতে পারে, নিউমাচুরিয়া হতে পারে। এছাড়া পেশেন্টের রিকারেন্ট ইউটিআই হতে পারে। এছাড়া এন্টেরোভ্যাজাইনাল ফিস্টুলা হতে পারে, ভ্যাজাইনাল ডিসচার্জ হতে পারে, ফিকুলেন্ট ভ্যাজাইনাল ডিসচার্জ। এছাড়া পেরিয়ানাল অর ইস্টিওরেক্টাল অ্যাবসেস, ফিশার, ফিস্টুলা এগুলো ডেভেলপ করতে পারে। আর আমাদের কনসার্নের জায়গা যেটা, সেটা হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সার। কোন একটা পেশেন্টে যখন লং স্ট্যান্ডিং কোলোনিক ইনফ্লামেশন থাকে তখন তার কোলোরেক্টাল ক্যান্সার হওয়ার চান্স থাকে। তো আলসারেটিভ কোলাইটিসের পেশেন্টের মর্টালিটির 6 ভাগের 1 ভাগ কজই কিন্তু কোলোরেক্টাল ক্যান্সার। তো সাধারণত একটা পেশেন্টের 10 বছর ধরে যদি ইনফ্লামেটরি বাউল ডিজিজ থাকে তাহলে তার কোলোরেক্টাল হওয়ার ক্যান্সার হওয়ার চান্স থাকে 1%, এবং 30 বছর ধরে যদি থাকে সেই ক্ষেত্রে চান্স থাকে 7%। তো এই জন্য একটা পেশেন্টের ডায়াগনোসিস হওয়ার 8 বছর পর থেকে আমরা সার্ভেলেন্স শুরু করি, কারণ আমাদের ধারণা যে 10 বছর পর থেকে তার কিন্তু কোলোরেক্টাল ক্যান্সার হতে পারে। তবে একটা ইন্টারেস্টিং বিষয় দেখা গেছে যে কোনো একটা পেশেন্টের যদি প্রাইমারি স্ক্লেরোজিং কোলানজাইটিস থাকে ইনফ্লামেটরি বাউল ডিজিজের সাথে, তখন কিন্তু তার কোলোরেক্টাল ক্যান্সার হওয়ার চান্স অনেক বেড়ে যায় এবং তখন আমরা ডায়াগনোসিসের পর থেকেই প্রতি বছর বছর সার্ভেলেন্স করতে থাকি, 8 বছর ধরে আর অপেক্ষা করি না। এছাড়া পেশেন্টের ফ্যামিলি হিস্ট্রিটাও ইম্পর্টেন্ট, ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে সেই ক্ষেত্রে চান্স বেড়ে যাবে কোলোরেক্টাল ক্যান্সার হওয়ার। তো আমরা সার্ভেলেন্স করে যদি দেখি যে তার হাই গ্রেড ডিসপ্লেজিয়া আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্যান প্রোক্টোকোলেক্টমি করি, অর্থাৎ রেকটাম এবং কোলন কেটে ফেলে দিই। এছাড়া কিছু এক্সট্রা ইন্টেস্টিনাল কমপ্লিকেশন হতে পারে। আমরা জানি যে ইনফ্লামেটরি বাউল ডিজিজের রিল্যাপসিং এবং রিমিটিং কোর্স থাকে, অর্থাৎ কখনো কখনো ডিজিজটা অ্যাক্টিভ থাকে, আবার কখনো কখনো রিমিশন অবস্থায় থাকে। তো অ্যাক্টিভ ডিজিজের সাথে রিলেটেড কিছু কমপ্লিকেশন হতে পারে যেগুলো এক্সট্রা ইন্টেস্টিনাল কমপ্লিকেশন। ব্যাকটেরিয়াটা যাওয়ার সময়, অর্থাৎ পোর্টাল ভেন দিয়ে যাওয়ার সময় পোর্টাল ভেন থ্রম্বোসিস করতে পারে, লিভারে যে লিভার অ্যাবসিস বা পোর্টাল পাইমিয়া করতে পারে, কিংবা ফ্যাটি লিভার করতে পারে। এছাড়া যে সিস্টেমিক সার্কুলেশনে যে ভেনাস থ্রম্বোসিস করতে পারে, লার্জ জয়েন্ট আর্থ্রাইটিস, ইরাইথেমা নোডোসাম, পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম এগুলো করতে পারে, কিংবা মাউথ আলসার, এপিস্ক্লেরাইটিস, আইরাইটিস, কনজাংটিভাইটিস এগুলো করতে পারে।
এছাড়া কিছু কন্ডিশন অ্যারাইজ করতে পারে যেগুলো ইনফ্লামেটরি বাউল ডিজিজের অ্যাক্টিভিটির সাথে রিলেটেড না, যেমন অটোইমিউন হেপাটাইটিস, প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস এন্ড কোলাঞ্জিওকার্সিনোমা, গলস্টোন, অ্যামাইলোইডোসিস এন্ড অক্সালেট ক্যালকুলাই, স্যাক্রোইলিয়াইটিস, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস এবং মেটাবলিক বোন ডিজিজ। তো এগুলো আসলে ইনফ্লামেটরি বাউল ডিজিজের অ্যাক্টিভিটির সাথে রিলেটেড না, হয়তো দুইটা ডিজিজের জন্য সেম জেনেটিক মিউটেশন দরকার, অর্থাৎ ইনফ্লামেটরি বাউল ডিজিজের জন্য যে ধরনের জেনেটিক মিউটেশন দরকার এগুলোর জন্য সেম জেনেটিক মিউটেশন দরকার, এই জন্য তারা একসাথে আছে। তো এটাকে দেখে আমরা ইনফ্লামেটরি বাউল ডিজিজের কমপ্লিকেশন মনে করতে পারি। এরপর আমরা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস দেখার চেষ্টা করি যে এখানে কিছু ইনফেক্টিভ কন্ডিশন এবং নন ইনফেক্টিভ কন্ডিশন আছে, এগুলো আমরা পড়ে ফেলতে পারবো, তো আমি এটা ডেসক্রাইব করছি না। এছাড়া স্মল বাওয়েল ক্রনস ডিজিজের ক্ষেত্রে আমরা এই ধরনের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস চিন্তা করতে পারি, তো আমরা এই টেবিলগুলো কিন্তু নিজেরাই পড়ে ফেলতে পারবো। আমরা প্রসিড করি ইনভেস্টিগেশনে। ইনভেস্টিগেশনের শুরুতে ইনভেস্টিগেশন আমরা ওই ডিফারেনশিয়াল ডায়াগনোসিসগুলো এক্সক্লুড করার জন্য করব, এছাড়া ডায়াগনোসিসকে কনফার্ম করা কিংবা কোনো কমপ্লিকেশন আছে কিনা সেটা আইডেন্টিফাই করার জন্য কিন্তু আমরা ইনভেস্টিগেশন করব। তো সিবিসিতে আমরা কি পাবো? অ্যানিমিয়া পেতে পারি, যেহেতু পেশেন্টের ব্লিডিং হচ্ছে কিংবা ম্যালঅ্যাবজর্পশন হচ্ছে, ফলে তার আয়রন, ভিটামিন বি12, ফলিক অ্যাসিড এগুলোর ডেফিসিয়েন্সি থাকতে পারে, কিংবা ক্রনিক ইনফ্লামেশনের জন্য তার কিন্তু প্লেটলেট কাউন্টটা বেশি থাকতে পারে, কারণ আমরা জানি যে ইনফ্লামেটরি যে সাইটোকাইনগুলো আছে সেগুলো প্লেটলেট প্রোডাকশনকে কিন্তু স্টিমুলেট করতে পারে। তাহলে দুইটা জিনিস পেলাম এখানে। সেরাম অ্যালবুমিন করে সেটা কম পেতে পারি, কারণ এই পেশেন্টের ইনফ্লামেশন আছে, ইনফ্লামেশনে আমরা জানি ক্যাপিলারি পারমিবিলিটি বেড়ে যায়, যার জন্য প্রোটিন লিকেজ হতে পারে, কিংবা এই পেশেন্টের প্রোটিন লুজিং এন্টেরোপ্যাথি থাকতে পারে, কিংবা সে যেহেতু খেতে ভয় পায় এই জন্য তার নিউট্রিশনাল স্ট্যাটাস কিন্তু পোর থাকতে পারে, এই জন্য সিরাম অ্যালবুমিন আমরা কম পেতে পারি। আর যেহেতু এটা একটা ইনফ্লামেটরি কন্ডিশন এই জন্য ইএসআর সিআরপি বেশি পেতে পারি। তো এটা বেশি পাই আমরা সাধারণত এক্সাজারবেশনের সময় কিংবা অ্যাবসেস ফর্মেশনের সময়। তো এটার চাইতেও ভালো হচ্ছে ফিকাল ক্যালপ্রোটেক্টিন, এটা বেশি সেনসিটিভ, অর্থাৎ ইএসআর সিআরপি নরমাল থাকলেও এটা আমরা এলিভেটেড পাবো এবং দেখে বুঝবো যে হ্যাঁ একটা ইনফ্লামেটরি কন্ডিশন আছে। এছাড়া আমরা ব্যাকটেরিওলজি করতে পারি, স্টুল ফর মাইক্রোস্কোপি কালচার, ক্লস্ট্রিডিয়াম ডিফিসিল টক্সিন কিংবা ওভারিয়ান সিস্ট। অ্যাকিউট ফ্লেয়ার আপের সময় একটা স্টুল পাঠালে হবে না, 3টা স্টুল স্যাম্পল পাঠাবো যাতে সেনসিটিভিটিটা বেশি হয়। এছাড়া আমরা ব্লাড কালচার করতে পারি কিংবা সেরোলজি করতে পারি। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এন্ডোস্কোপি। আমরা এন্ডোস্কোপি করতে পারি একটা পেশেন্ট যখন আমাদের কাছে ডায়রিয়া নিয়ে আসে, কিংবা ইনফ্লামেটরি মার্কার যখন রেস্ট থাকে, কিংবা অ্যালার্মিং ফিচার যদি প্রেজেন্ট থাকে যেমন রেকটাল ব্লিডিং, ওয়েট লস কিংবা অ্যানিমিয়া, তখন আমরা তার ইলিওকোলোনোস্কোপি করতে পারি। আর যদি ইলিওকোলোনোস্কোপি কন্ট্রাইন্ডিকেটেড থাকে বা কোনো সমস্যা থাকে তখন কিন্তু আমরা ফ্লেক্সিবল সিগময়েডোস্কোপি করতে পারি। সিগময়েড কোলন দেখার মাধ্যমে আমরা ডিজিজটা ডায়াগনোসিস করতে পারলেও ডিজিজের এক্সটেন্ট জানার জন্য পরবর্তীতে একটা সুবিধাজনক সময়ে ইলিওকোলোনোস্কোপি কিন্তু আমাদেরকে করতেই হবে। তো ইলিওকোলোনোস্কোপি করলে আমরা কি পাবো বা সিগময়েডোস্কোপি করলে আমরা কি পাবো? আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে আমরা দেখব যে ভাস্কুলার প্যাটার্নটা লস্ট হয়ে গেছে, গ্র্যানুলারিটি বা দানাদার মনে হচ্ছে, ফ্রায়াবিলিটি বা ভঙ্গুর মনে হচ্ছে, এবং যেখানে স্কোপ লাগছে সেখান থেকে ব্লিডিং হচ্ছে অর্থাৎ কন্টাক্ট ব্লিডিং, এবং যদিও নাম শুনে মনে হচ্ছে যে সবসময় আলসারেশন থাকবে, এখানে কিন্তু আলসারেশন থাকতেও পারে নাও থাকতে পারে। তো সেটা আমরা একটা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি। আর ক্রনস ডিজিজের ক্ষেত্রে আমরা জানি যে প্যাচি ইনফ্লামেশন হয়, ডিসক্রিট ডিপ আলসার হয়, কারণ এখানে সবগুলা লেয়ার ইনভলভ থাকে, স্ট্রিকচার থাকতে পারে, এবং এই ক্ষেত্রে কিন্তু পেরিয়ানাল ডিজিজ থাকতে পারে, ফিশার, ফিস্টুলা কিংবা স্কিন ট্যাক্স। তবে আমরা জানি যে আলসারেটিভ কোলাইটিসে অ্যানাল ক্যানাল কিন্তু ইনভলভমেন্ট থাকে না। আর ক্রনস ডিজিজের ক্ষেত্রে অফেন রেকটাল স্পেয়ারিং থাকতে পারে, যেটা দেখে আমরা শিওর হয়ে যাব যে এটা অবশ্যই ক্রনস ডিজিজ, কারণ আলসারেটিভ কোলাইটিসে কিন্তু ইনভেরিয়েবলি রেকটামের ইনভলভমেন্ট থাকে। আর কোনো একটা মানুষের যখন এস্টাবলিশ হয়ে যাবে ডিজিজটা যে তার কোলাইটিস আছে, ক্রনস কোলাইটিস বা আলসারেটিভ কোলাইটিস, তখন তো তাকে আর বারবার করে ইলিওকোলোনোস্কোপি করার দরকার নাই। তখন তার ক্যান্সার হলো কিনা সেটা সার্ভেলেন্স করার জন্য শুধু কোলোনোস্কোপি করলেই হবে। আমরা আগেই পড়েছিলাম যে 10 বছর পরে তার চান্স হয় 1% কার্সিনোমা হওয়ার, এই জন্য 8 বছর পর থেকে আমরা সার্ভেলেন্স করি। সেই সার্ভেলেন্সটা আমরা কিভাবে করি? কোলোনোস্কোপির মাধ্যমে করি। তো আগে যেটা করা হতো, টার্মিনাল আইলিয়াম, রাইট কোলন, লেফট কোলন, রেকটাম সবগুলার 10 সেন্টিমিটার পর পর র্যান্ডমলি বায়োপসি নেওয়া হতো, কিন্তু এটা যেহেতু খুব কষ্টকর এই জন্য আমরা বর্তমানে কি করি, মিথাইল কার্মিন অথবা ইন্ডিগো কার্মিন স্টেইন করার মাধ্যমে পুরো কোলনটাকে ফার্স্টে স্টেইন করে ফেলি, এবং তারপরে স্টেইনিং থেকে দেখে যেখানে যেখানে সমস্যা মনে হবে সেখানে শুধুমাত্র বায়োপসি নিই। এই প্রসেসটাকে আমরা বলি প্যানকোলনিক ক্রোমো এন্ডোস্কোপি। পুরো কোলনে আমরা স্টেইনিং করার পরে যেখানে যেখানে সমস্যা মনে হবে সেখান থেকে বায়োপসি নিব।
তো এটার মাধ্যমে আমরা যদি দেখি যে কোনো হাই গ্রেড ডিসপ্লেসিয়া আছে, তাহলে কিন্তু আমাদের পুরো কোলন রেকটাম সব কেটে ফেলে দিতে হতে পারে, যেটাকে আমরা বলি প্যান প্রোক্টোকোলেক্টমি। তো এগুলো তো গেল কোলন সম্পর্কে, সিগময়েড কোলন কিংবা কোলন সম্পর্কে। পেশেন্টের যদি স্মল বাওয়েলে ক্রনস ডিজিজ থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা ওয়্যারলেস ক্যাপসুল এন্ডোস্কোপি করব। এটার সেনসিটিভিটিও অনেক ভালো এবং স্মল বাওয়েল ডিজিজকে এটা ডায়াগনোসিস করতে পারে। তবে এন্ডোস্কোপ যদি না পৌঁছায় জায়গা মতো, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এন্টেরোস্কোপি করতে পারি, যার মাধ্যমে আমরা হিস্টোলজিক্যাল ডায়াগনোসিসও করতে পারবো। তারপরে স্কোপটা জায়গা মতো পৌঁছাবে এবং এটার একটা অ্যাডিশনাল বেনিফিট হচ্ছে এটা থেরাপিউটিক ইন্টারভেনশন দেওয়া যায়, অর্থাৎ কোনো স্ট্রিকচার থাকলে সেটাকে কিন্তু ডায়ালেটও করা যায় এন্টেরোস্কোপির মাধ্যমে। আর কোনো একটা পেশেন্টের যদি আপার জিআই সিমটম থাকে, তার ক্ষেত্রে আমরা আপার জিআই এন্ডোস্কোপি করতে পারি, কারণ আমরা পড়েছিলাম যে ক্রনস ডিজিজ যে কোনো জায়গায় এনি পার্ট অফ জিআইটিতে হতে পারে। তো আপার জিআইটিতে যে হতে পারে না সেরকম না, তো আমরা আপার জিআই এন্ডোস্কোপিও করতে পারি, কিন্তু যেহেতু এটা লেস কমন, লেস ফ্রিকোয়েন্টলি হয়, এই জন্য আমরা এটা রুটিনলি করি না, কখনো প্রয়োজন থাকলে করতেও পারি। এখন কোনো সময় যদি এন্ডোস্কোপি যথেষ্ট না হয়, ইনকমপ্লিট থাকে, সেই ক্ষেত্রে আমরা করতে পারি সিটি কোলোনোগ্রাম, এবং সিটি কোলোনোগ্রাম করার মাধ্যমে আমরা কিন্তু কমপ্লিকেশন ডায়াগনোসিস করতে পারি, কোনো অ্যাবসেস আছে কিনা, কোনো পারফোরেশন আছে কিনা। আর ক্রনস ডিজিজের স্টেজিং এর জন্য আমাদের স্মল বাওয়েল ইমেজিং করা লাগে। তো আগে এটার জন্য করা হতো বেরিয়াম ফলো থ্রু, যার মাধ্যমে কোনো ন্যারোইং কিংবা আলসারেটিভ বাওয়েল কিংবা স্ট্রিকচার আছে কিনা দেখা হতো, কিন্তু বর্তমানে যেহেতু এখানে রেডিয়েশনের এক্সপোজার আছে, এই জন্য বর্তমানে এটা না করে এমআরআই এন্টেরোগ্রাফি করা হয় এবং সেম কাজটা এটার মাধ্যমে করা যায়, এবং এটা বেশি সেনসিটিভ, কোনো এক্সট্রা ইন্টেস্টিনাল ম্যানিফেস্টেশন আছে কিনা কিংবা পেলভিক এন্ড পেরিটোনিয়াল ইনভলভমেন্ট আছে কিনা সেটা কিন্তু আমরা এমআরআই এন্টেরোগ্রাফির মাধ্যমে জানতে পারি। তো এসবের জন্য একটা ওরাল স্মল বাওয়েল ডাইলেটিং এজেন্ট এন্ড আইভি কন্ট্রাস্ট দেয়া হয়, যেটার মাধ্যমে আমরা কোনো ট্রান্সমুরাল ইনফ্লামেশন থাকলে সেটা বুঝতে পারি এবং ইনফ্লামেটরি স্ট্রাকচার এবং ফাইব্রোটিক স্ট্রাকচারকে কিন্তু পার্থক্য করতে পারি। এখন প্রশ্ন আসতে পারে যে কেন আমরা এই দুইটাকে পার্থক্য করব? তার কারণ কোনো একটা ইনফ্লামেটরি স্ট্রাকচার থাকলে কিন্তু সেটাকে আমরা ড্রাগ দিয়েই ভালো করে ফেলতে পারি, অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ দিলে সেটা ভালো হয়ে যাবে। কিন্তু ফাইব্রোটিক স্ট্রাকচার থাকলে সেটার কিন্তু মেকানিক্যাল সাপোর্ট দিতে হবে বা মেকানিক্যাল ম্যানেজমেন্ট লাগবে, সার্জিক্যাল রিসেকশন করতে পারি কিংবা স্ট্রাকচারোপ্লাস্টি করতে পারি কিংবা এন্ডোস্কোপিক বেলুন ডায়ালিটেশন করতে পারি, অর্থাৎ মেকানিক্যাল একটা ম্যানেজমেন্ট করা লাগবে। এই জন্য এই দুইটার পার্থক্য করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া একটা পেশেন্ট যদি আমার কাছে অ্যাকিউট সিভিয়ার ডিজিজ নিয়ে আসে, যেখানে আমার কাছে খুব বেশি অপশন নাই, খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হবে, তখন আমরা কিন্তু খুব তাড়াতাড়ি প্লেন এক্সরে অ্যাবডোমেন করতে পারি, যার মাধ্যমে তার কোলনে কোনো ডায়ালিটেশন আছে কিনা কিংবা মিউকোসাতে কোনো ইডিমা আছে কিনা সেটা আমরা জানতে পারবো। মিউকোসাল ইডিমা দেখার জন্য আমরা পাই থাম্ব প্রিন্টিং সাইন, তো এটা দেখে বুঝতে পারবো। সাথে কোনো পারফোরেশন আছে কিনা, প্রক্সিমাল ফিকাল লোডিং আছে কিনা, বিশেষ করে প্রোক্টাইটিসের ক্ষেত্রে উপরের অংশে ফিসেসগুলো জমা হয়ে প্রক্সিমাল ফিকাল লোডিং থাকতে পারে, তো এগুলো আছে কিনা আমরা জানবো। ইভেন স্মল বাওয়েল ক্রনস ডিজিজের ক্ষেত্রে যে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হয় সেটাও জানতে পারবো, কিংবা কোনো একটা মাস বাওয়েলকে ডিসপ্লেসমেন্ট করেছে কিনা সেটাও আমরা প্লেন এক্সরে অ্যাবডোমেনের মাধ্যমে জানতে পারবো। এছাড়া খুব কমন একটা বিষয় আলট্রাসোনোগ্রাফি, এটাও করতে পারি আমরা, এটার মাধ্যমে স্মল বাওয়েল ইনফ্লামেশন কিংবা স্ট্রাকচার থাকলে জানতে পারবো, কিন্তু যেহেতু এটা অপারেটর ডিপেন্ডেন্ট এই জন্য এটাকে আমরা সবার লাস্টে বলেছি। তো এখানে অনেক ইনভেস্টিগেশন দিয়েছি, সবকিছু আসলে সব পেশেন্টের ক্ষেত্রে দিব না, কোনটা কোন কেসে দিব সেটা আমি মুখে বলার চেষ্টা করেছি, এটা চাইলে কেউ লিখে তারপরে পড়তে পারো। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট বাকি আলোচনা, ম্যানেজমেন্টের যে আলোচনা, সেটা পরবর্তী পার্টে কন্টিনিউ করব। আপাতত ধন্যবাদ সবাই।